Dear friend, class 7. In previous class, we discussed about Asia continent physiography or Asia continent topography or relief. এর আগের ক্লাসে আমরা এশিয়া মহাদেশের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ক্লাস 7 এর এই প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত এশিয়া মহাদেশের নদ নদী নিয়ে আলোচনা করব। তাহলে এসব আজকে আমাদের পাঠ হবে এশিয়া মহাদেশের নদ নদী। এশিয়া মহাদেশের নদ নদী ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং উৎসের তারতম্যের উপর নির্ভর করে এশিয়া মহাদেশের নদ নদীকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায় তাদের প্রবাহ পথ অনুসারে। যেমন আমাদের এখানে দেখবে বৃষ্টির জল হলে নদীগুলো বয়ে চলে বা কোনো ড্রেনগুলো ছোট ছোট নদীগুলো বয়ে চলে উত্তর থেকে দক্ষিণে এবং কেউ কেউ চলে পশ্চিম থেকে পূর্ব দিকে। এশিয়া মহাদেশে এরকম ঢালের উপর নির্ভর করে এশিয়া মহাদেশের নদ নদীগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ হলো উত্তর বাহিনী নদী, উত্তর বাহিনী নদী বি, 1 নম্বর উত্তর বাহিনী নদী, 2 নম্বর দক্ষিণ বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী ও 3 নম্বর হলো পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী। উত্তর বাহিনী নদীগুলো, উত্তর বাহিনী নদীর উদাহরণ কি হবে? ওব, ইনিশি, লেনা। ওব, ইনিশি, লেনা। দক্ষিণ বাহিনী নদীর উদাহরণ কি হবে? গঙ্গা, ব্রহ্মপুত্র, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং ইত্যাদি। দক্ষিণ বাহিনী নদীর উদাহরণ কি হবে? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং ইত্যাদি। আবার পূর্ব বাহিনী নদীর উদাহরণ কি হবে? ইয়াংসি, কিয়াং, ইয়াংসি, কিয়াং, হোয়াংহো, সিকিয়াং ইত্যাদি। তাহলে দেখো নদীগুলোকে তাদের প্রবাহ পথ অনুসারে 3 ভাগে ভাগ করে দিয়ে গেলাম। এর মধ্যে উত্তর বাহিনী নদীগুলি হলো ওব, ইনিশি, লেনা। দক্ষিণ বাহিনী নদীগুলি হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, টাইগ্রিস ও ইউফ্রেটিস। এবং পূর্ব বাহিনী বা পূর্ব দিকে প্রবাহিত নদীগুলি হলো ইয়াংসি, কিয়াং, সিকিয়াং, হোয়াংহো ইত্যাদি। এই হলো আমাদের নদীগুলোকে 3 ভাগে ভাগ করা গেল। এবার পরীক্ষায় যদি কোশ্চেন আসে এসির মধ্যে উত্তর বাহিনী দুটি নদীর নাম লেখো, ও, বিটিসি, লেনা।
এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী দুটি নদীর নাম লেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং। আর প্রশ্ন আসতে যদি পরীক্ষায় যে এশিয়া মহাদেশের পূর্ব বাহিনী দুটি নদীর নাম লেখো, আমরা লিখব ইয়াংসি কিয়াং, হুয়াংহো, সিকিয়াং ইত্যাদি নদী। এবার আমরা যেটা পড়বো সেটা হলো উত্তর বাহিনী নদীগুলি সম্পর্কে। এশিয়া মহাদেশে উত্তর বাহিনী নদীর সমূহ। আমরা আজকে পড়ব এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলো সম্পর্কে জানবো। এবার জানবো এই নদীগুলি বেশিরভাগ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, নদীগুলির নাম কি? তাহলে নদীর নাম ফার্স্ট কলমে লিখবো আমরা নদীর নাম। নদীর নাম। দ্বিতীয় উৎস, তৃতীয় দৈর্ঘ্য, চতুর্থ মোহনা, নদীর নাম। উৎস, দৈর্ঘ্য, মোহনা। দৈর্ঘ্যটা আমরা যেটা বলবো সেটা হলো কিমিতে। দেখো ফার্স্ট যে নদীটা পড়বে তার নাম আছে ওগ নদী। এই ওগ নদীর উৎস কোথায়? আলতাই পর্বত। মধ্যভাগের উচ্চ ভূমি আলতাই পর্বত। মধ্যভাগের উচ্চভূমি আলতাই পর্বত। দৈর্ঘ্য কত? 3650 কিমি। 3650 কিমি। 3650 কিমি। মোহনা উপসাগর। সুমেরু মহাসাগরের নিকট উপসাগর। তাহলে একটা যদি কোশ্চেন, ওগ নদীর উৎস কি? ওগ নদীর উৎসর নাম হলো মধ্যভাগের উচ্চভূমির অন্তর্গত আলতাই পর্বত, যার দৈর্ঘ্য 3650 কিমি এবং মোহনা সুমেরু মহাসাগরের নিকট ওগ সাগর। এরপর আমরা 2 নম্বর আসবো ইনিসি নদী। ইনিসি নদী এর উৎস কোথায়? সায়ান পর্বত। ওই মধ্যভাগের উচ্চভূমির সায়ান পর্বত। মধ্যভাগের উচ্চভূমি সায়ান পর্বত। দৈর্ঘ্য কত? 5540 কিমি। 5540 কিমি। 5540 কিমি। মোহনাক্তাই সুমেরু মহাসাগরের নিকট ইনিসি উপসাগর। তাহলে দেখো ইনিসি নদী সম্পর্কে দেখে নাও। ইনিসি নদী হলো একটি এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদী। নদীটির নাম ইনিসি নদী।
উৎস মধ্যভাগের উচ্চভূমির সায়ন পর্বত, দৈর্ঘ্য হলো 5540 কিমি এবং মোহনা হলো ইনিসি উপসাগর। তারপর 3 নম্বর লেনা। লেনা নদী, লেনা নদীর উৎস কোথায়? মধ্যভাগের উচ্চ ভূমির অন্তর্গত বৈকাল সাগর, অন্তর্গত বৈকাল পর্বত, বৈকাল পর্বত। দৈর্ঘ্য হলো 4270 কিমি, 4270 কিমি, দৈর্ঘ্য হলো 4270 কিমি। মোহনা হলো ল্যাপটেভিক উপসাগর, ল্যাপটেভিক উপসাগর। ল্যাপটেভিক উপসাগর, ল্যাপটেভিক উপসাগর না, সরাসরি সাগর হবে, ল্যাপটেভিক সাগর, ল্যাপটেভিক সাগর। দেখো লেনা নদী, লেনা নদীর উৎস কোথায়? মধ্যভাগের উচ্চভূমির অন্তর্গত বৈকাল পর্বত, আর দৈর্ঘ্য হলো 4270 কিমি, আর এর মোহনা হলো সুমেরু মহাসাগরের কাছে অবস্থিত ল্যাপটেভিক সাগর। তাহলে এখান থেকে আমরা ছবি থেকে যেটা জানতে পারছি, এই তিনটি হলো উত্তর বাহিনী নদী। তাহলে এশিয়া মহাদেশের তিনটি উত্তর বাহিনী নদীর মধ্যে ফ্রেন্ড কোন নদীটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি মনে হচ্ছে? আনসার হবে এই দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, 5540 কিমি। তাহলে কোশ্চেন আসতে পারে এশিয়া মহাদেশের উত্তর বাহিনীর দীর্ঘতম নদীটির নাম কি? এটা হলো ইনিশি নদী। তাহলে এটি হলো দীর্ঘতম উত্তর বাহিনী নদী, দীর্ঘতম উত্তর বাহিনী নদী। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে এশিয়া মহাদেশের দীর্ঘতম উত্তর বাহিনী নদীটির নাম কি? উত্তরটা হবে ইনিশি নদী, দীর্ঘতম উত্তর বাহিনী নদী, যার দৈর্ঘ্য হলো 5540 কিমি। এবার এই নদীগুলি আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এই নদীগুলির আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কি কি বৈশিষ্ট্য সম্পর্কে জানবো? উত্তর বাহিনী নদীর বৈশিষ্ট্য, তাহলে উত্তর বাহিনী নদীগুলির কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? 1 নম্বর উৎস, 1 নম্বর পয়েন্ট উৎস। এই উত্তর বাহিনী নদীগুলির উৎস কোথায়? বৈশিষ্ট্য 1 নম্বর এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি বেশিরভাগ মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বা মধ্য ভাগের উচ্চ ভূমি থেকে উৎপত্তি হয়েছে। ব্যাস 1 নম্বর পয়েন্ট। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য কি? 1 নম্বর উৎস। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি বেশিরভাগ মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বা মধ্যভাগের উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। তারপর হয়ে যাবে তোমার 2 নম্বর ঢাল।
এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির ঢাল কোন দিকে? দেখো লেখা আছে উত্তর বাহিনী নদী, তার মানে উত্তর দিকে যাচ্ছে। সাধারণত নদীর ঢাল কি হয়? উত্তর থেকে দক্ষিণ হয়, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যভাগে, আমরা শুনেছিলাম এশিয়া ভাগের মধ্যভাগের পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি, সেখানে কি ছিল? পামির গ্রন্থি, আর্মেনীয় গ্রন্থি। এই মধ্যভাগের উচ্চভূমি থাকার জন্য নদীগুলো উত্তর দিকে চলে গেছে। যেহেতু উত্তর দিকে সুমেরু মহাসাগর আছে, কেমন, তাই ওই দিকে চলে গেছে। তাহলে এই লিখবো ঢাল হলো উত্তর বাহিনী, দক্ষিণ থেকে উত্তরমুখী, তাই যে। তাহলে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীর ঢাল কোন দিকে? দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে ওরা বয়ে গেছে, উত্তরমুখী হয়ে বয়ে গেছে ও বাহিনী। 3 নম্বর মোহনা। 3 নম্বর মোহনা। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির বেশিরভাগ মোহনা হলো উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগরের নিকট অবস্থিত সাগর উপসাগর। তাহলে এই নদীগুলির বেশিরভাগ মোহনা কি? যে উত্তর বাহিনী নদীগুলির বেশিরভাগ মোহনা হলো উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগরের অন্তর্গত বা কাছে অবস্থিত কোনো সাগর বা উপসাগর বা হ্রদ বা উপহ্রদে অবস্থান করেছে মোহনাটা। এরপর 3 নম্বর করে করব বন্যা প্রবণ। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ। কেননা এটা একটু লিখছি না, একটু বলে দিচ্ছি। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি বেশিরভাগ বন্যা প্রবণ। কেন বন্যা প্রবণ? এশিয়া মহাদেশে যেহেতু নদীগুলো বেশিরভাগ উৎপত্তি লাভ করেছে মধ্যভাগের উচ্চভূমি বা মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে, তাহলে নদীগুলো যখন দক্ষিণ থেকে উত্তর বাহিনী উত্তর দিকে যাচ্ছে, তখন মোহনার কাছে কি? মোহনাগুলো কোথায় অবস্থিত? উচ্চ অক্ষাংশে। মোহনা কোথায় অবস্থিত? মোহনাগুলি উচ্চ অক্ষাংশে হিমমণ্ডলে অবস্থিত। বরফে ঢাকা থাকে। কত মাস? 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস পর্যন্ত। দেখো উত্তর বাহিনী নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই মোহনাগুলো বেশিরভাগ সময় বছরের 8 থেকে 9 মাস পর্যন্ত বরফে ঢাকা থাকে। এই মোহনাগুলি বরফে ঢাকা থাকে বলে এমত অবস্থায় যদি শরৎকালে বা বসন্তকালে হঠাৎ বৃষ্টি হয়, তখন বৃষ্টির জলটা উত্তর বাহিনীর কাছে মোহনার কাছে এসে বরফ তো আর গলতে থাকে না, বরফে বাধাপ্রাপ্ত হয়, দিয়ে দুকুল প্লাবিত হয়ে উত্তর বাহিনী নদীতে বন্যা সৃষ্টি করে। তাহলে পরীক্ষার দিকে কোশ্চেন আসে উত্তর বাহিনী এশিয়ার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে কি এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ কেন? বন্যা সৃষ্টি হয়? তোমাদের নদীর বৈশিষ্ট্যটা দেখো লেখা আছে, এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশে হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরের 8 থেকে প্রায় 9 মাস সারা বছর বরফে ঢাকা থেকে 8 থেকে 9 মাস। শরৎ বা বসন্তকালে পার্বত্য অঞ্চলে যদি হঠাৎ করে বৃষ্টি হয়, তখন ওই মোহনার কাছে বরফে বাধাপ্রাপ্ত হয় জলটা। এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে দুকুল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি করে। তারপর যাতায়াত।
বা যাতায়াত। যে এশিয়া মহাদেশের অন্য একটা বৈশিষ্ট্য হলো, এশিয়া মহাদেশের উত্তরবাহিনী নদীগুলির অন্য একটা বৈশিষ্ট্য হলো নদীগুলি যাতায়াতের পক্ষে অনুপযোগী। যাতায়াতের বা নৌ পরিবহনের আদর্শ নয়। আদর্শ নয়। কেন অনুপযোগী? কেন অনুপযোগী? যে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলো অথবা বিদেশি লেনা কেন নৌ পরিবহন করতে পারে না? কেননা বছরে 8 থেকে 9 মাস তাদের কি দেখা যায়, বরফে ঢাকা থাকে মোহনাটা বা আরো কাছাকাছি অঞ্চলগুলো বরফে ঢাকার জন্য কি থাকে, তাদের জলটাই তো দেখা যায় না বেশিরভাগ। ওই জন্য নৌ পরিবহনের ক্ষেত্রে যাতায়াতের বা নৌ পরিবহনের আদর্শ নয়, যা অনুপযোগী। জনবিরল। জনবিরল, অববাহিকা জনবিরল। এশিয়া মহাদেশের ও ভেনিজুয়েলা ইত্যাদি নদীর প্রবাহপথে যে বিরাট একটা বাসভূমি, আমাদের গঙ্গা নদী যেমন বৃহৎ সমভূমি অন্তর্গত কৃষিকাজ ভালো হয়, ভালো বসতি গড়ে উঠেছে, কিন্তু এখানে তেমন কোনো বসতি গড়ে ওঠেনি। কেন? ঠান্ডার দেশ, বরফে ঢাকা থাকে, এগুলো থাকে বলে এগুলো কি পক্ষে, যে এইগুলো অববাহিকাগুলো জনবিরল, মানে বেশি মানুষ বসবাসের পক্ষে উপযুক্ত নয়। জলাভূমি। জলাভূমি এটা লিখে দিই, বসবাসের উপযুক্ত নয়। জলাভূমি এদের প্রবাহপথে অনেক জলাভূমি অবস্থিত। এদের প্রবাহপথে অনেক জলাভূমি অবস্থিত। তাদের ও ভেনিজুয়েলা উত্তরবাহিনী নদীগুলির প্রবাহপথে ছোট বড় একাধিক জলাভূমি অবস্থান করেছে। তাহলে এখানে কি কি জানা গেল? নদী অববাহিকা বা নদী উপত্যকা কি কি জানা গেল? এদের বৈশিষ্ট্যের মধ্যে এক বৈশিষ্ট্য উৎস, নদীগুলো উচ্চ পার্বত্য বা মধ্যভাগে উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। 2 নম্বর মোহনা, বেশিরভাগ নদীর মোহনা হলো উত্তরে সুমেরু মহাসাগরের কাছে অবস্থিত বিভিন্ন সাগর মহাসাগর হ্রদ উপহ্রদ ইত্যাদি। 3 নম্বর কি বলেছিলাম, যে বন্যা প্রবণ, নদীগুলো কিভাবে ঢাকা থাকে, বেশিরভাগ করে বন্যা প্রবণ হয়। কেন? নদীগুলো উচ্চ অক্ষাংশ বরফে ঢাকা থাকে, এই জন্য যখন বসন্তকালে এবং শরৎকালে বৃষ্টি হয় তখন নদীর জলটা বরফে মোহনার কাছে বাধাপ্রাপ্ত দুগুলো প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়। তারপরে কি বলেছিলাম, নৌ পরিবহন, যে নদীগুলো বরফে ঢাকা থাকে বলে নৌ পরিবহনের পক্ষে আদর্শ নয়, কারণ বেশিরভাগ উচ্চ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কি বলেছিলাম, অববাহিকা জলবিরল, যে এই নদী উপত্যকা, উত্তরবাহিনী নদী উপত্যকা বা অববাহিকা অঞ্চলে জনসংখ্যা বা তেমন বসতি গড়ে ওঠেনি। তারপর কি জলাভূমি, এদের প্রবাহপথে অনেক জলাভূমি অবস্থান করেছে। সো ফ্রেন্ডস, এবার আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এশিয়া মহাদেশের নদী উত্তর বাহিনী প্রশ্ন। এক নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের নদীগুলিকে তাদের প্রবাহ পথ অনুসারে কয় ভাগে ভাগ করা
যায় ও কি কি, ও কি কি। অনেক সময় 2 নম্বরের কোশ্চেন আছে যে এশিয়া মহাদেশের নদ নদীগুলিকে তাদের প্রবাহ পথ অনুসারে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। 2 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির নাম লেখো। এটা 2 নম্বর কোশ্চেন যে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির নাম লেখো। এটা কি কি হবে আমরা পড়িয়ে দিয়েছিলাম, ও মিনি সিলেনা। 3 নম্বর, এশিয়া মহাদেশের দীর্ঘতম 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 উত্তর বাহিনী নদীটির নাম কি, নদীটির নাম কি। এটা 1 নম্বর যে এশিয়া মহাদেশের দীর্ঘতম উত্তর বাহিনী নদীটির নাম কি। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম লেখো, নাম লেখো। এটা হবে ইনিশি নদী, উত্তর হবে ইনিশি নদী, ইনিশি নদী। এই প্রশ্নটা একটু বলে রাখি যে এশিয়া মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম কি, এই ইনিশি হবে। এশিয়া মহাদেশের দীর্ঘতম উত্তর বাহিনী নদীটির নাম হলো ইনিশি নদী, আর এশিয়া মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম হলো ইনিশি নদী। তারপরে 5 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন, প্রায় বন্যা হয় কেন, বন্যা হয় কেন। 3 নম্বরের কোশ্চেন, এটা অনেক সময় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। তারপরে কোশ্চেন, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী ও ইনিশি লেনা, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত, কোন দিকে প্রবাহিত। এটা 1 নম্বর কোশ্চেন যে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলি যেমন ও ইনিশিয়েলা নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত। উত্তরটা হবে দক্ষিণ থেকে উত্তর দিকে, উত্তরটা হবে দক্ষিণ থেকে উত্তর দিকে। আগে আমি আলোচনা করে দিয়েছি উত্তর দিকে। তাহলে মোটামুটি আর তেমন কোশ্চেন নেই। এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির উৎস
মোহনা লেখো, ও মোহনা লেখো, মোহনার নাম লেখো, মোহনা এর নাম লেখো, নাম লেখো। এটা 2 নম্বরের কোশ্চেন। কি দিয়েছি লাস্ট কোশ্চেন, যে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদ নদীগুলির উৎস ও মোহনার নাম লেখো। সুতরাং ফ্রেন্ড, আমরা আলোচনা করলাম এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদ নদীগুলি সম্পর্কে আজকে। তাছাড়া আলোচনা করলাম এশিয়া মহাদেশের নদ নদীগুলির বৈশিষ্ট্য, এশিয়া মহাদেশের নদ নদীগুলি সম্পর্কে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তার উত্তর তোমরা এগুলো খাতায় লিখে নেবে। সুতরাং ধন্যবাদ, আজকে আর নয়, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।